আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষা পূর্ণাঙ্গ প্রস্তুতির বিষয়ভিত্তিক ক্লাসের আজকে ৮ম ক্লাস। আজকে আমরা জানবো নিউমেরিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে। নিউমেরিক্যাল অ্যানালাইসিসের আমাদের যে এমসিকিউ টার্ম, যদিও আমাদের এখানে এই অধ্যায়টা নিউমেরিক্যাল অ্যানালাইসিস, কিন্তু আমাদের যেসব বিষয়গুলো আছে সেখানে আমার নিউমেরিক্যাল এমসিকিউ আসাটাই খুব টাফ। এখানে আমাদের যে ধরনের এমসিকিউ আসবে সেগুলো হলো আমাদের এখানকার যেগুলো ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো কিভাবে কাজ করে, এই ফর্মুলা গুলোর খুঁটিনাটি বিষয়গুলো আমাদের এখানে জানতে হবে। তো আমরা এখানে আমাদের যে 4টা অধ্যায় সম্পর্কে জানতে হবে। তার মধ্যে প্রথমটা হলো সলিউশন অফ অ্যালজেব্রিক এন্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, ইন্টারপোলেশন, numerical solution of linear and non-linear system of equation, numerical differentiation and integration, আর numerical solution of ordinary differential equation। এই 4টা অধ্যায়ের যেগুলো মেথড আছে সেই মেথড সম্পর্কে আমাদের যে খুঁটিনাটি বা কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা জানবো। আমাদের প্রথম অধ্যায় সলিউশন অফ অ্যালজেব্রিক এন্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। আমাদের অ্যালজেব্রিক যে ইকুয়েশন, অ্যালজেব্রিক ইকুয়েশন হলো আমাদের যেটা পলিনোমিয়াল টার্মস দিয়ে যে ইকুয়েশন থাকে। যেমন আমি এখানে উদাহরণ হিসেবে বলতে পারি যে x³ - 4x² + x - 5 = 0। আর ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন যেখানে আমার ট্রান্সেন্ডেন্টাল ফাংশন যেমন এক্সপোনেনশিয়াল, লগারিদম, ট্রিগোনোমেট্রিক ফাংশন এগুলা থাকবে। যেমন এখানে আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি e⁻x = cos x। এইখানে আমাদের যে সলিউশন বের করতে হয়, যে কয়েকটা পদ্ধতির সলিউশন বের করতে হবে বা বের করি, তার মধ্যে প্রথমটা হলো আমাদের বাইসেকশন মেথড। এই মেথডটা খুবই সোজা। আমরা একটা গ্রাফ থেকে যদি রুট বের করি, এটা যদি আমার এক্স অ্যাক্সিস হয়, তাহলে আমরা বলতে পারি যে ওই রেখাটা আমার যে কার্ভ, সেই কার্ভটা এক্স অক্ষকে যে বিন্দুতে সেট করছে, অর্থাৎ এক্স এর যে ভ্যালুর জন্য আমার ফাংশন অফ এক্স বা ওয়াই যেটা 0 হয়েছে সেটাই আমার রুট। সো এই পদ্ধতিতে আমরা রুট ব্যবহার করি। এই পদ্ধতির দুটো বিষয় হলো যে আমার দুইটা পয়েন্ট গেস করতে হয়, একটা হলো এ এবং আর একটা হলো বি, এবং এই দুইটা পয়েন্টের ফলে যে ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি পাবো তারা হবে অপোজিট। আচ্ছা, ধরলাম যদি ফাংশন অফ এ পজিটিভ হয়, ফাংশন অফ বি নেগেটিভ হবে, তাহলে এই দুইটার গুণফলটা হবে কি 0-র চেয়ে ছোট অলওয়েজ। আমি জানি না কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, যে কোনোটা পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে, যাই হোক না কেন দুইটা বিপরীতধর্মী হলে তাদের গুণফল কি হবে, অলওয়েজ নেগেটিভ। তো আমরা এখানে আমার বাইসেকশন মেথডের জন্য আমার এই শর্ত যেটা সেটা আমার মনে রাখতে হবে, এবং আমরা যে কোনো দুইটা পয়েন্ট আমরা ইনিশিয়ালি গেস করে নিলেই যে হবে তা না। হ্যাঁ, এবং এটার যে বিষয়টা মনে রাখতে হবে, দুইটা পয়েন্ট আমার কি হতে হবে, আমি ওই দুইটা পয়েন্ট গেস করার পর দেখতে হবে তাদের ফাংশনাল যে ভ্যালু, সেই ভ্যালুটা আমার অবশ্যই বিপরীতধর্মী হতে হবে। তাহলে এই দিকটা আমার বাইসেকশন মেথডের জন্য মনে রাখতে হবে। তাহলে যখন আমার এ এবং বি, আমি দুইটা পয়েন্ট পাইলাম এবং যাদের ফলে ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি এর গুণফল নেগেটিভ হইলো, তখন আমরা যে ইটারেশনটা ব্যবহার করব সিটা হবে কি এই a + b / 2। সো আমাদের এই ইটারেশন এইটুক মনে রাখতে হবে। তাহলে এই সি এর ফলে আমরা ফাংশন অফ সি বের করব। তাহলে আমার ফাংশন অফ সি বের করার পর আমার যে ফাংশন অফ সি এর যে ভ্যালু আসবে, যদি 0 আসে তাহলে তো মাশাআল্লাহ খুবই ভালো, যে আমি রুটটা পেয়ে গেলাম। কিন্তু যদি 0 না আসে, হয়তো একটা কোনো নির্দিষ্ট ভ্যালু আসলো, তাহলে আমি দেখবো যে এটা পজিটিভ না নেগেটিভ। যদি এটা নেগেটিভ হয়, যেটা পজিটিভ সেটার সাথে, অর্থাৎ ফাংশন অফ এ এবং ফাংশন অফ সি এই দুইটার গুণফল যদি কি 0-র চেয়ে ছোট হয়, তাহলে আমরা বুঝবো যে এ এবং সি এর ভিতর রুট আছে। আর যদি না হয় তাহলে বুঝবো কি সি এবং বি এই ইন্টারভালের ভিতর রুট আছে। তাহলে এভাবে আস্তে আস্তে কনভার্স করতে করতে আমাদের এটা রুটের দিকে নিয়ে আসবে। তাহলে বাইসেকশন মেথডের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা মাস্ট বি কনভার্স করবে আমার রুটের দিকে, তবে এটা খুব স্লো প্রসেসে কনভার্স করবে, এবং এটার ইরর যত আমি রিপিট করতে থাকবো এটা ইরর তত কমতে থাকবে। আর এটার
এন ইটারেশনের পর যে আমার যে লেন্থ কতটুকু থাকবে, যে আমার যে ইন্টারভাল লেন্থ, কারণ এই ইন্টারভাল লেন্থ আস্তে আস্তে কি হতে থাকবে, ছোট হতে থাকবে। ছোট হতে হতে আমার যে আমি বি এবং এ ধরছি তার উপর ডিপেন্ড করবে আমার এন ইটারেশনের লেন্থ। সো এন ইটারেশনের লেন্থ আমরা ধরতে পারি এইটা। আর আমার যে ইরোড যেটা থাকবে এন ইটারেশনের পর যে ইরোড, সেটা কি হবে বি মাইনাস এ ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটার চেয়ে কি হবে ছোট হবে। এবং এই ইরোর অংশটুকু আমরা এটার ক্ষেত্রে মনে রাখবো। তাহলে এই যে বাইসেকশন মেথড, এই মেথডে আমরা যেটা দেখলাম যে আমার ভালো দিক যেটা হলো যে এটা অলওয়েজ রুটে কি করবে, কনভার্স করবে, এটা গ্যারান্টিড। সো এটা আমার গুরুত্বপূর্ণ দিক, এমসিকিউ এর জন্য এই অংশটা গুরুত্বপূর্ণ। আর যেটা আমার খারাপ দিক সেটা হলো এটা কনভার্স করবে লিনিয়ারলি, মানে খুব স্লো, ঠিক আছে। যেটা অন্যান্য মেথডের তুলনায়, অন্যান্য প্রায় সব মেথডের তুলনায় এটা একটু স্লোলি লিনিয়ার করে, অর্থাৎ আমার ইটারেশন প্রয়োজন পড়ে অনেক বেশি। তো এই দুইটা পয়েন্ট আমরা এইসব ক্ষেত্রে মনে রাখবো। দেন ফলস পজিশন মেথড। ফলস পজিশন মেথড আমার বাইসেকশন মেথডের মতোই, আমার এ এবং বি ওভাবে, মানে বাইসেকশন মেথডে যেভাবে নির্ধারণ করছে সেভাবে নির্ধারণ করতে হয়। তবে এটার যে আমার ইটারেশন ফর্মুলা বা রুট বের করা যায়, রুটের ফর্মুলা সেটা একটু আলাদা। সেক্ষেত্রে সি হবে কি এ এফ অফ বি মাইনাস বি এফ অফ এ ডিভাইডেড বাই এফ অফ বি মাইনাস এফ অফ এ। তাহলে আমরা এই ক্ষেত্রে ইটারেশনটা এইটা হবে সেম ওই রকমের ভিতর, ওই আমার বাইসেকশন মেথডের মতোই, শুধু আমার যে ইটারেশন ফর্মুলা এটা আলাদা। তাহলে দুইটার ক্ষেত্রে আমার যে আলাদা দিক সেটা হলো আমার যে রুট বের করার যে ফর্মুলা এখানে এই জায়গায়, ঠিক আছে। তবে এটা আমার ভালো দিক হলো এটা বাইসেকশনের চেয়ে ফাস্টার, সাধারণত মানে অনেক বেশি কেসেই এটা দ্রুত কাজ করে, ফাস্টার। সো এটা ইটারেশনের আমার বাইসেকশন মেথডের মতো এটা আমার গ্যারান্টি কনভার্স করবে রুটের দিকে। আর এটা বাইসেকশনের চেয়ে দ্রুত, এটুকু মনে রাখতে হবে। আর ডোন্ট রিকোয়ার্স ডেরিভেটিভ, কারণ এটাতে ডেরিভেটিভের প্রয়োজন নাই। আমরা বাইসেকশন যেটা দেখছি সেখানেও ডেরিভেটিভ প্রয়োজন নাই। তবে আমাদের সামনে যে মেথড আছে আমরা এর আগেও দেখে এসেছি যে নিউটন রাফসন মেথড, ওইটাতে ডেরিভেটিভ প্রয়োজন আছে। সো আমরা এক্ষেত্রে আমরা এখানে এই তিনটা জিনিস মনে রাখবো। আর এটাও আমি যদি খারাপ দিক হিসেবে চিন্তা করি তাহলে এটাও স্লোলি, হ্যাঁ, এই অংশটুকু আমি মনে রাখবো। আর ফাংশনের বিহেভিয়ারের উপরে এটা হলো সেন্সিটিভ। এই দুইটা অংশ আমি এই অংশ থেকে মনে রাখবো। এবং যেটা এর আগেও বলেছিলাম যে এটাও লিনিয়ারলি কনভার্স করবে। আচ্ছা, এরপর যে মেথড আছে নিউটন রাফসন মেথড। এই নিউটন রাফসন মেথড যেটা এটা আমার যে ফর্মুলা এটা মনে রাখতে হবে যে এক্স এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হবে এক্স এন মাইনাস ফাংশন অফ এক্স এন ডিভাইডেড বাই ডেরিভেটিভ ফাংশন অফ এক্স এন। তো এক্ষেত্রে আমার এখান থেকে আমি যে সব বিষয় আমি চিন্তা করতে পারি যে এই ফাংশন, এটার ক্ষেত্রে আমার ফাংশন অফ এক্স এর ডেরিভেটিভটা প্রয়োজন। তাহলে এই অংশটা যদি আমার কখনো, এই ডেরিভেটিভ অংশ এটা যদি কখনো আমার জিরো হয় তাহলে আমার কি করবে, এইটা ফেইল করবে, কারণ এটা জিরো হয়ে গেলে এটা ইনফাইনাইট হয়ে যাবে, আনডিফাইন্ড হবে। সেক্ষেত্রে আমার যে রুট পাওয়াটা সেটা কি করবে, ফেইল করবে। তাহলে আমার এটা কখন সম্ভব, যখন এটা কি হবে না, কখনোই জিরো হবে না, তখন আমি পাবো আস্তে আস্তে আগাবে। সো এটা কি করবে, এটা তাহলে আমার মাস্ট বি রুটের দিকে কনভার্স করবে না। আচ্ছা, এখানে আমি নিউটন রাফসন মেথড, আচ্ছা এটার আরো কিছু বিষয় আছে। আমি যদি এখানে এই গ্রাফটাতে আমার যে জিওমেট্রিক সিগনিফিকেন্স এটা যদি আমি চিন্তা করি, এখানে আমি আঁকানোর চেষ্টা করি যে এটা কিভাবে কাজ করে। অর্থাৎ আমি একটা ইনিশিয়াল একটা ভ্যালু ধরলাম এক্স নট, হ্যাঁ এক্স নট, সেই ভ্যালুর জন্য আমার ফাংশনাল ভ্যালুটা আসলো এখানে, ফাংশন অফ এক্স নট আসলো এখানে। সো আচ্ছা এটা একটু মুছে নিই।
আচ্ছা, ধরলাম এখানে আমার ফাংশনাল ভ্যালু আসবে তাহলে এইখানে। তো এটা কি করে, এটা কাজ করে যে এই যে এই বিন্দু আসলো, এটার যে পরের বিন্দু যেটা নির্ধারণ করবে সেটা হবে আমি এই বিন্দুতে যদি আমি ট্যানজেন্ট আঁকাই, সো সেই অনুযায়ী করবে। তাহলে আমি যদি এখানে আচ্ছা এটার এখানে ট্যানজেন্ট আঁকাইলাম, এটা ট্যানজেন্ট আঁকাইলে সরি আঁকানো মুশকিল, এই বরাবর চলে আসলাম। পরের বিন্দুটার মূল্য হলো এইটা, এবং মানে এটা যদি এক্স নট হয়, এক্স নট আমার যে শুরুতে ইনিশিয়াল বিন্দুটা ধরলাম, এই পরের বিন্দুটা হবে এইটা হবে আমার এক্স ওয়ান এইটা। তাহলে এই এক্স ওয়ানটা কি করলো, এই বিন্দুটা আমার যে রুট, এই রুটটা স্কিপ করে চলে গেল। তাহলে এই ক্ষেত্রে কি হতে পারে যে আমার যে কাঙ্ক্ষিত রুট সেটা ওরা স্কিপ করে চলে যেতে পারে, হয়তো এরপর এটার জন্য ফাংশনাল ভ্যালু এইটা আসলো, হয়তো আমি এটা পেতে পারি, কিন্তু এটা কি করতে পারে, স্কিপ করে চলে যেতে পারে। তাহলে এটার ক্ষেত্রে একটা অসুবিধা হলো আমার যে একটা কোনো একটা রুট সেটা স্কিপ করে চলে যেতে পারে, এবং যেটা কনভার্স করবে সেটা গ্যারান্টিড না। আর একটা অসুবিধা আছে, যদি আমার চিত্রটা এরকম হয়, আমার ফাংশনের যে গ্রাফ, চিত্র দেখে বুঝতে একটু সুবিধা হয়, এরকম হ্যাঁ, অনেকটা প্যারাবোলার মতো যদি আমি চিন্তা করি, অংশ মুছে নিই আমি। ধরলাম যে এখানে সেট করে আছে, তাহলে ও কাজ করবে কিভাবে, এই বিন্দুটা আমি যদি কোনোভাবে আমার বিন্দুটা যদি যদি এখানে চলে আসে, তাহলে এটার জন্য সে ফাংশনাল ভ্যালু এটা নিবে, কিন্তু আবার সে কি করবে, এটার যে ট্যানজেন্ট সে আবার কি ঘুরে ফিরে এই বিন্দুতেই চলে আসবে। তাহলে এখানে বারবার কি অসিলেট করবে, এটা আর কি করবে না, তখন সামনে আগাবে না, অর্থাৎ আমার যে এটা যে কাঙ্ক্ষিত রুট এখানে এসে আর কি করবে না, পৌঁছাবে না। সো আমি কি করতে পারি, এটার জন্য হতে পারে কি আমি কখনো আমার যে রুট সেটা পাবোই না, তাহলে আমি যে রুট যে গ্যারান্টিড সেটাও এই সিস্টেমের ক্ষেত্রে আমি পাবো না। তাহলে এটা আমার অনেকটা ইনিশিয়াল যে গেস সেই গেসের উপর ডিপেন্ড করতেছে। তাহলে কয়েকটা বিষয় আছে, এটা ইনিশিয়াল যে গেস তার উপর ডিপেন্ড করতেছে, এবং এটা রুট স্কিপ করে চলে যেতে পারে, আমি রুটটা কখনো নাও পেতে পারি, এটা ইনফিনিটির দিকে নিয়ে যেতে পারে। এইগুলো হলো আমার এটার অসুবিধা। আর এটা কাজ করে, আচ্ছা কথার কথা যদি আমার এক্স নটটা এখানে নিয়ে আসি, এক্স নটটা আমি ধরলাম এখানে, এরপরেরটা করবে কি, এটা যেভাবে কাজ করে একটু দেখাই। এখানে যে ট্যানজেন্ট এটা আঁকাবে, দেখা গেল এই ট্যানজেন্টটা এখানে আসলো, এরপরের ফাংশনাল ভ্যালু এখানে, এখানকার ট্যানজেন্টটা এখানে আসলো, এটার জন্য ফাংশনাল ভ্যালু, এইভাবে কনভার্স করতে করতে আমাকে কি করবে, রুটের দিকে নিয়ে যাবে। তাহলে আমার যদি ইনিশিয়াল গেসটা সহজ হয়, সেক্ষেত্রে আমরা মানে ঠিকঠাক হয়, সেক্ষেত্রে আমরা সহজে এবং খুব দ্রুত আমরা এখানে পৌঁছায় যেতে পারি। এবং এটার বিষয় হলো আমার ইনিশিয়াল গেস একটা দরকার হচ্ছে এর, কিন্তু এর আগে আমরা যে দুটা মেথড দেখছি সেই দুটা মেথডে আমার ইনিশিয়াল গেস লাগতেছে দুইটা পয়েন্টের ক্ষেত্রে। আচ্ছা, আর এই জন্য নিউটন রেফসন মেথড সাধারণত বাইসেকশন বা ফলস পজিশন মেথডে যে ভ্যালুগুলো আসে এটার ইরর কমানোর জন্য এটা ব্যবহার করা হয়, কারণ ওইগুলার রুট অনেক কাছাকাছি থাকে, সেক্ষেত্রে স্কিপ করে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে আমার যেটা নেগেটিভ দিক সেটা হলো আমার ডেরিভেটিভ প্রয়োজন পড়তেছে, এবং মনে রাখবো যে এটাই একমাত্র আপনার সলিউশন বের করার পদ্ধতি, নিউটন রাফসন পদ্ধতি বা মেথড, যেখানে ডেরিভেটিভটা প্রয়োজন পড়তেছে। আর এটা সেন্সিটিভ কি ইনিশিয়াল গেসের উপর, এই ইনিশিয়াল গেসের উপর আমার কি ডাইভার্স করতে পারতেছে, মানে আমার নির্দিষ্ট যে আমার রুট সেদিকে কনভার্স করতেছে না, আর দেখা গেল রুট স্কিপ করে চলে যাচ্ছে এইরকম। এটা কি করতেছে, একটা পয়েন্টের ক্ষেত্রে কি অসিলেটও করতে পারে, এবং এটা কনভার্স করে রং রুটের দিকেও আমাকে নিয়ে যেতে পারে। আচ্ছা, আর এটা ফেল করবে কখন, যদি এই ভ্যালুটা কি হয়, জিরো হয়। আচ্ছা, আর একটা বিষয় হলো এটা
গ্যারান্টিড না কনভার্স করবে এবং এটা কি করতে পারে, রুট স্কিপ করতে পারে। তাহলে এইগুলো তো খারাপ দিকই আমি বেশি দেখলাম, কিন্তু ভালো দিকটা হলো এই ফর্মুলাটা মানে খুব দ্রুত কনভার্স করে, অর্থাৎ কোয়াড্রেটিক। এটা আমরা মনে রাখবো যে এটা কিভাবে কনভার্স করে, কোয়াড্রেটিক কনভার্স করে। আর এর আগের গুলো কি ছিল, লিনিয়ারলি কনভার্স করে, অর্থাৎ ওইগুলো স্লো। হ্যাঁ, তো এই অংশটুকু আমরা এটা ভালো দিকের ক্ষেত্রে এটা আমরা মনে রাখবো। হ্যাঁ, আর এটা খুব অল্প ইটারেশনেই আমি আমার খুব কাছাকাছি ভ্যালুটা আমরা পেয়ে যাব, যেগুলো আমাদের জন্য সহজ। আর এটা আমার অ্যালজেব্রিক হোক বা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন হোক, দুইটার জন্যই খুব ভালো মতো কাজ করে। সো এইগুলা হলো আমার ভালো দিক। আচ্ছা, এরপর সেকেন্ড মেথড এর ক্ষেত্রে আমার এই যে ফর্মুলা সেটা আমার মনে রাখতে হবে যে x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n মাইনাস ফাংশন অফ xn এবং ইনটু xn মাইনাস xn মাইনাস 1 ফাংশন অফ xn মাইনাস ফাংশন অফ xn মাইনাস 1। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা আমরা আমাদের হলো মনে রাখতে হবে সেকেন্ড মেথডের ক্ষেত্রে। এবং সেকেন্ড মেথডের ক্ষেত্রে এটা বাইসেকশনের চেয়ে দ্রুত, এটাও লিনিয়ার কিন্তু এটা বাইসেকশনের চেয়ে খুব দ্রুত, তবে নিউটন রাফসন যেহেতু কোয়াড্রেটিক তার চেয়ে স্লো। আচ্ছা, আর এটা কখন ফেল করবে, যদি আমার এই যে ফাংশন অফ এক্স এন মাইনাস ফাংশন অফ এক্স এন মাইনাস 1 এইটা যদি কখনো কোনোভাবে 0 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা কি করবে, আনডিফাইন্ড হবে, ফেল করবে। তাহলে এটা হলো এটার আমার খারাপ দিক। আর ভালো দিক হলো এটা আমার ফলস পজিশন এবং বাইসেকশনের চেয়ে দ্রুত। আচ্ছা, আরেকটা হলো ফিক্সড পয়েন্ট ইটারেশন। এটার ক্ষেত্রে এই ফর্মুলা এটা খুবই সহজ মনে রাখা, যে এক্স এন প্লাস 1 ইজ ইকুয়াল টু হবে জি অফ এক্স এন, এবং এটা কনভার্স করবে যদি এটা জি অফ এক্স এর ডেরিভেটিভের যে ডিটারমিনেন্ট ভ্যালু সেটা 1 এর চেয়ে ছোট হয়, তাহলে এবং তবেই কনভার্স করবে। তাহলে আমার যে এটা কনভার্সের যে শর্ত এইটুকু আমার মুখস্থ রাখতে হবে, এবং এটার যে আমার জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন সেটা আমি দেখিয়ে দিয়েছি। এটা আসলে নির্দিষ্ট ফিক্সড পয়েন্ট বলতে আমার যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স রেখা এবং যে আমার কার্ভ যে বিন্দুতে সেট করছে ওই নির্দিষ্ট পয়েন্টের দিকে এটা কনভার্স করবে, তবে এটা কনভার্স করবে এটা লিনিয়ারলি। ঠিক আছে, ওকে। তাহলে এরপর আমি পুরা যে এই অংশের মেথড গুলার সেটার সামারি দিয়েছি। এটা কনভার্স করবে লিনিয়ারলি, ফার্স্ট পজিশনও লিনিয়ারলি, তবে এটার সে ফার্স্ট, এবং সেকেন্ড পজিশন লিনিয়ারলি, তবে এই দুটার সে ফার্স্ট, মানে সুপার লিনিয়ার। আর নিউটন রাফসন মেথড কোয়াড্রেটিকলি কনভার্স করবে। আর ফিক্সড পয়েন্টটা আমরা ওই যে দেখলাম যে একটা শর্ত আছে, এই শর্তের মানে এই জি অফ এক্স এর উপর ডিপেন্ড করবে। আর এই কয়টা মেথডের ভিতর একমাত্র মেথড যেটা নিউটন রাফসন মেথড ডেরিভেটিভ প্রয়োজন পড়ে। সো এটা গুরুত্বপূর্ণ, আমার এমসিকিউ আসতে পারে যে কোন মেথডের জন্য ডেরিভেটিভ প্রয়োজন। সো অপশনের ভিতর যেখানে নিউটন রাফসন মেথড আছে সেটা আমরা দিয়ে দেবো। আর গ্যারান্টি কনভার্স করতেছে এই দুইটা, আর বাকিগুলা কিন্তু কনভার্স গ্যারান্টিড না। ওকে, তাহলে আমরা একটু এমসিকিউ এর দিকে আসি, যে বাইসেকশন মেথড গ্যারান্টিড কনভার্স ইফ, অর্থাৎ বাইসেকশন মেথডের যে শর্ত তাহলে সেটা ডিফারেন্সিয়েবল। আমার তো ডিফারেন্সিয়েবলের প্রয়োজনীয়তা নাই। এই যে এই দুইটার গুণফল যদি আমার 0 এর ছোট হয় তখনই বাইসেকশন মেথড কাজ করে, তাহলে আমি এটা দিতে পারি। আর বাকিগুলো অপশন দেখি যে এটা ডেরিভেটিভ, সো ডেরিভেটিভ প্রয়োজন নাই, সেটা নট ইকুয়াল টু 0 হলো না ইকুয়াল 0 হলো সেটা আমার দরকার নাই। আর ইনিশিয়াল গেজ যদি ক্লোজ টু রুট হয় এটার উপর ডিপেন্ড করে না, আবার ডিপেন্ড করে শুধু কি এই যে বি এর উপর। ঠিক আছে, আচ্ছা। এরপর নিউটন রাফসন মেথডের ফর্মুলা, আমি বলছি ফর্মুলা এগুলা আমাদের সরাসরি চলে আসতে পারে। যেমন আমার ডেরিভেটিভ প্রয়োজন আছে, কিন্তু এই যে এগুলো সব আলাদা আলাদা, আমার যেটা
নিউটন রাফসন মেথডের যে ফর্মুলা সেটা সিতে, এটা আমরা আগে দেব। আচ্ছা, আমার নিউটন রাফসন মেথডটা খুবই গুরুত্বপূর্ণ মেথড। এটা আমাদের যখন লিখিত কোশ্চেন হয় সেখানেও স্যাররা এই মেথড থেকে প্রায় কোশ্চেন দিয়েই থাকে। তো আমার ধারণা এমসিকিউ যে কোশ্চেন আসবে সেখানে একটা বা দুটা কোশ্চেন নিউটন রাফসন মেথড থেকে আসবে। আচ্ছা, compared to bisection method the false position method is, এটা কি? always faster, always slower, sometime faster but may stagnate। আমি বলছিলাম সাধারণত, কিন্তু সব সময় কি না, তার মানে বেশিরভাগ সময়ই ফাস্ট, কিন্তু সবসময় আনস্টেবল এন্ড ডাইভার্স না। এটা আনস্টেবল না, এটা ডাইভার্সও করে না, এটাও কি অবশ্যই মানে বাইসেকশন মেথডের মতোই কি কনভার্স করে রুটের দিকে। সেই অ্যান্সার সেক্ষেত্রে হবে আমার সি। আচ্ছা, সেকেন্ড মেথডে আমার কয়টা ইনিশিয়াল গেসের প্রয়োজন পড়তেছে? আমি যদি এই মেথডটা দেখি তাহলে এখানে আমার দুইটা ইনিশিয়াল গেসের প্রয়োজন পড়তেছে। শুধু একটা ইনিশিয়াল গেসের প্রয়োজন পড়তেছে, সেটা হলো আমার নিউটন রাফসন মেথড আর ফিক্সড পয়েন্ট মেথড। আর বাকি তিনটার জন্য আমার ইনিশিয়াল গেস প্রয়োজন পড়তেছে দুইটা, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, ফিক্সড পয়েন্ট ইটারেশন এটা কনভার্স করবে যদি, যে বললাম যে আমাদের শর্তটা মনে রাখতে হবে। শর্তটা হলো এটা জি অফ এক্স এর যে ডেরিভেটিভ সেটা ডিটারমিনেন্ট ভ্যালু যদি আমার 1 এর চেয়ে ছোট হয় নিয়ার দা রুটে। আচ্ছা, ইন্টারপোলেশন হলো আমার কিছু নিউমেরিক্যাল ভ্যালু থাকে, সেই ভ্যালু থেকে আমার কোনো মিসিং ডাটা বা কোনো পলিনোমিয়াল তৈরি করা যায়। তো এখানে আমার কাজে লাগে হলো এস্টিমেটিং মিসিং ডাটা। এটা হলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই অংশটুকু, এই অ্যাপ্লিকেশনটা মনে রাখবো যে এই, এবং বললাম যে কনস্ট্রাক্টিং কার্ভস, অর্থাৎ বললাম যে বিভিন্ন পলিনোমিয়াল বা ফাংশন তৈরি, পলিনোমিয়াল বা ইকুয়েশন তৈরি করা যায় এখান থেকে, হ্যাঁ, যেটা আমার ইঞ্জিনিয়ারিং ফিজিক্স বা স্ট্যাটিস্টিক্সে খুব প্রয়োজন পড়ে। আর নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের প্রয়োজন পড়ে, যেটা আমরা পরের অধ্যায়ে দেখব ইন্টারপোলেশন। তাহলে এই অ্যাপ্লিকেশনগুলো একটু আমরা দেখে রাখবো। বিশেষ করে প্রথম অ্যাপ্লিকেশনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এটা থেকেই মিসিং ডাটা বের করি। অর্থাৎ আমাদের দেখা গেল কোনো কিছুর ভ্যালু দেওয়া আছে এফ অফ এক্স, এক্স এর ভ্যালুর জন্য এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু এমন একটা ভ্যালুর প্রয়োজন আমার বের করতে হবে যেটা এই টেবিলের ভিতর নাই। ওই মিসিং ডাটা বের করার জন্য আমার ইন্টারপোলেশন প্রয়োজন পড়ে। আচ্ছা, এটার ক্ষেত্রে আমার প্রথমটা যেটা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন, এটার যে পলিনোমিয়াল পি এন এক্স, এটা আমার একদম মুখস্থই, বলতে গেলে মুখস্থই রাখতে হবে। তবে এটা স্পেশাল কেস, দুইটা বিন্দু বা তিনটা বিন্দুর জন্য কেমন হয় সেটা আমি যদিও দিয়ে রেখেছি, ওই দুটাও আমার মনে রাখতে হবে। আচ্ছা, তো এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এই অপশনটুক এটা আমরা এর পরেরটা দেখলেই বুঝবো যে এটা ডিভাইডেড ডিফারেন্স বা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড টেবলের প্রয়োজন নাই। আচ্ছা, ফরওয়ার্ড নিউটনস যে ইন্টারপোলেশনের ভিতরে আছে ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স আর হলো ডিভাইডেড ডিফারেন্স, যেটা এই তিনটে, যেটা নিউটন জেনারেল ফর্মুলা বলা হয়। তাহলে এই ফর্মুলা কয়টা আমরা একটু ডিরেক্ট মুখস্থ রাখবো, এবং এই দুইটার ক্ষেত্রে আমরা যে চিহ্ন, এই চিহ্নটা আমরা একটু যত্ন সহকারে মনে রাখবো। আর এইগুলা ব্যবহার করা হয়, আমি যে বললাম যে টেবিল দেওয়া থাকে, টেবিল থেকে এক্স এর ভ্যালুর জন্য ফাংশন অফ এক্স দেওয়া আছে, দেখা গেল অনেকগুলা ভ্যালু দেওয়া আছে সেখান থেকে। আচ্ছা, এরকম কথা ছোট আকারে বললাম, 5টা ভ্যালু দেওয়া আছে, এটা এক্স এর আর এটা হলো ফাংশন অফ এক্স এর। তো এই পদ্ধতি ব্যবহার করে আমরা বের করতে পারি। তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স কোথায় কাজে লাগবে? দেখা গেল আমার এই যে শুরুর দিকের ভিতর কোনো একটা পয়েন্ট আমার মিসিং, সেটা বের করার জন্য এটা আমার কাজে লাগবে। এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্স যদি আমার শেষের দিকের কোনো একটা ভ্যালু, আর ডিভাইডেড ডিফারেন্স বা সেন্ট্রাল, যেটা আমার মাঝখানের কোনো একটা ভ্যালু বের করার জন্য এটা আমার বেশি কার্যকরী। তো এবং এইগুলার যে ইউটা কি সেটা আমরা দেখব, এবং এই চিহ্নটা আমরা মনে রাখবো, যে এটা ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে এটা, ব্যাকওয়ার্ড ডিফারেন্স ক্ষেত্রে।
আচ্ছা, এবং এটার ক্ষেত্রে ইউ হলো এক্স মাইনাস এক্স এন ডিভাইডেড বাই এইচ, আর ফরওয়ার্ডের ক্ষেত্রে এক্স ডিভাইডেড বাই এক্স নট, সামনের দিক থেকে যাবে। আচ্ছা, এই দুইটার ক্ষেত্রে আমার যে এইগুলার ক্ষেত্রে যেমন আমার ইকুয়ালি স্পেসড হতে হবে পয়েন্টগুলা। মানে আমার কথার কথা, এটা এক্স এর 5 এর জন্য একটা ফাংশন অফ এক্স আছে, তাহলে 10 এর জন্য একটা আছে, 15 এর জন্য, 20 এর জন্য, 25 এর জন্য, এইরকম ইকুয়াল স্পেসড হতে হবে এই ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা জন্য। কিন্তু এই ডিভাইডেড ডিফারেন্সের জন্য কি আমার ইকুয়াল স্পেস না হইলেও চলবে। তাহলে নিউটন ইন্টারপোলেশনে আমার কি ইকুয়াল স্পেস লাগতেছে, আনইকুয়াল হইলেও চলতেছে কি। আর আমরা যে ল্যাগ্রেঞ্জ যেটা দেখলাম সেটার জন্য আমার ইকুয়াল স্পেসের কোনো প্রয়োজনীয়তাই নেই, থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু ওটার কোনো প্রয়োজনীয়তা নাই। আচ্ছা, এই লিনিয়ার এন্ড কোয়াড্রেটিক যে ইন্টারপোলেশন, লিনিয়ার ইন্টারপোলেশন আমার ওই যে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন, এটাতে যখন দুইটা পয়েন্ট থাকবে, ঠিক আছে, একটা স্ট্রেট লাইনে যখন দুইটা পয়েন্ট কানেক্ট করতেছে, তখন আমার যে ইন্টার লিনিয়ার ইন্টারপোলেশন যেটা আমার ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন থেকেই চলে আসে। এবং যখন আমার প্যারাবোলা হচ্ছে সেখানে আমার কি তিনটা পয়েন্টের প্রয়োজন পড়তেছে, তো যখন তিনটা পয়েন্টের প্রয়োজন পড়বে তখন আমার সেটা হবে কি কোয়াড্রেটিক ইন্টারপোলেশন, তখন সেটা ফর্মুলা হবে এটা। এটাও ল্যাগ্রেঞ্জ থেকেই, এটা জেনারেল সেখান থেকেই আসছে। তাহলে এইটা এবং এটা, এই দুটা জিনিস আমরা মনে রাখবো। আচ্ছা, এই যে আমার যে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন সেটার ক্ষেত্রে যে ইরর, এই ইররটা প্রকাশ করা হয় আর ইন অফ এক্স, এবং সেটা ফাংশন অফ এক্স মাইনাস আমার যে পি এন অফ এক্স, এবং এটা যে ভ্যালু সেটা হলো এই অংশটা। তাহলে আমার যে এই ইন্টারপোলেশনের যে ইরর, এটা ডিপেন্ড করতেছে এই যে ডেরিভেটিভের উপর, এই যে n প্লাস ওয়ান অর্থাৎ n এর ভ্যালুর উপর, ঠিক আছে, আর এই যে এক্স এর যে রিলেটিভ নোটস এইটার উপর। তাহলে এটার ইরর ডিপেন্ড করতেছে কি নাম্বার অফ পয়েন্টস, আমার ফাংশন অফ এক্স এর স্মুথনেস, আর পজিটিভ অফ এক্স রিলেটিভ টু দ্য নোটস, ঠিক আছে। এই কয়টা জিনিস আমরা একটু দেখে রাখবো, যদিও খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপরেও আমরা দেখে রাখবো। আচ্ছা, এখন এটার কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, আমরা কিছু এখান থেকে এমসিকিউ দেখি। যে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন পলিনোমিয়াল, এটাতে কি করে, ওই যে বললাম যে ইকুয়াল স্পেসের প্রয়োজন নাই, এনি সেট অফ পয়েন্ট, যে কোনো পয়েন্ট সেট নিয়েই এটা কাজ করে। আর এটার যে ডেরিভেটিভ ভ্যালু সেটার প্রয়োজন নাই, আর শুধু লিনিয়ার ফাংশনের জন্য তাও না, কারণ আমি ওই যে দুটা কেসেই দেখলাম, এটা লিনিয়ার ছিল, কোয়াড্রেটিক ছিল, মানে আরো যখন বাড়বে আরো বেশি থাকবে এটা জেনারেল। সো আমার এটা কি করবে, অ্যান্সার হবে ওয়ার্কস ফর এনি সেট পয়েন্টস। আচ্ছা, নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, এটা আমার ইউজ করা হয় যখন পয়েন্ট ইকুয়াল স্পেস থাকে, যেমন বললাম যে ফরওয়ার্ড ডিফারেন্সে পয়েন্টগুলো যখন ইকুয়াল স্পেস থাকে সেক্ষেত্রে, এবং নিয়ার দ্য বিগিনিং, ফরওয়ার্ডের ক্ষেত্রে বলছিলাম যে শুরুর দিকের কোনো মিসিং পয়েন্ট আমরা বের করার জন্য। আর ডিভাইডেড, আচ্ছা পরের কোশ্চেন, ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা ইউজফুল কখন, যখন আনইকুয়ালি স্পেস পয়েন্ট আছে তখন। তাহলে আমরা দেখলাম যে নিউটন মানে পলিউশনে যেটা আছে ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড এবং ডিভাইডেড, এটার ক্ষেত্রে নিউটনের গুলার ক্ষেত্রে আমার কি ইকুয়াল স্পেসও থাকতে পারে, আনইকুয়াল স্পেসও হতে পারে। আচ্ছা, ইরর অফ ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন, এটা ডিপেন্ডস করতেছে কি, ওই যে বললাম নাম্বার অফ পয়েন্টস এর উপর, আমার ওই ডেরিভেটিভের উপর, ফাংশন অফ এক্স এর n প্লাস ওয়ান তম যে ডেরিভেটিভ সেটার উপর, আর ডিস্টেন্স, ওই যে বললাম যে ইন্টারপোলেশন নোটস এর উপর, ঠিক আছে, এটা ডিস্টেন্সের উপর। তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে, এই তিনটাই, অল অফ দা অ্যাবভ। আচ্ছা, এরপরের কোশ্চেনে যাই, যে আমার পলিনোমিয়ালের
ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, এটা ক্যান অসিলেট ফর হাই ডিগ্রি পলিনোমিয়াল। আচ্ছা, আমি ওই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখে দিয়েছি, তার ভিতরে এটা আছে। এটা আমরা সরাসরি বলতে গেলে মনে রাখবো। আর এইটার আমি সামারি টেবিল দিয়ে দিয়েছি, তবে এটার ক্ষেত্রে আমার গুরুত্বপূর্ণ যেটা এই যে পয়েন্ট স্পেসিং, যে এটার ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জের ক্ষেত্রে মানে এই সেট অফ পয়েন্টস এর ক্ষেত্রে হচ্ছে, আর এটার ক্ষেত্রে ইকুয়ালি আনইকুয়ালি সবগুলোর ক্ষেত্রেই হচ্ছে। আর এটার ক্ষেত্রে যে আমার রিকম্পিউট দ্য হোল পলিনোমিয়াল, আর এটা উইদাউট রিকম্পিউটিং নিউ পয়েন্টস অ্যাড করতে পারতেছে। তো এই দুইটা আমরা একটু দুইটার ক্ষেত্রে মনে রাখবো। এটার তুলনা। আচ্ছা, এরপরে যেটা আমার লিনিয়ার এবং ননলিনিয়ার সিস্টেমের যে সমাধান, সেটার ক্ষেত্রে তো লিনিয়ার সিস্টেমে আমরা জানি যে লিনিয়ার সিস্টেমগুলো আমার ফার্স্ট ডিগ্রি ইয়াটা হবে, আর ননলিনিয়ারের ক্ষেত্রে এই যে আমার হায়ার অর্ডার থাকবে বা গুণ আকারে থাকবে, বা আমার আর যে ex বলি বা লন এক্স, লগ এক্স, লগারিদম, সাইন কস, এই ধরনের থাকবে। তো এই ননলিনিয়ার সিস্টেম বলা যাবে কথার কথা এইরকম চারটা আছে, এদের ভিতরে এরকম কথার কথা একটা আছে, তাহলে পুরো সিস্টেমটাই হবে আমার ননলিনিয়ার সিস্টেম। তাহলে একটা সিস্টেম যদি লিনিয়ার হতে হয় সবগুলাই লিনিয়ার থাকতে হবে, আর ননলিনিয়ার ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা হইলেই আমার সেটা ননলিনিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ না, এখানে কিছু মেথড আছে আমার লিনিয়ার সিস্টেম ইকুয়েশনের সমাধানের জন্য। তার মধ্যে আমার ডিরেক্ট মেথড আছে তিনটা, মানে আমাদের যে পরিচিত যে ডিরেক্ট মেথড। এই ডিরেক্ট মেথড গুলার ক্ষেত্রে আমরা মনে রাখবো এরা সবসময় কি করে, আমার এক্সাক্ট সলিউশন দেয়, যেটা নিউমেরিক্যালের যেসব আমরা দেখে আসলাম প্রায় দেখা গেল এক্সাক্ট সলিউশন দেয় না, সবগুলোর ক্ষেত্রে এরও কিছু না কিছু থাকে। কিন্তু আমি এই মেথডে কি পাবো, আমি এক্সাক্ট সলিউশনটা পাবো। আর এখানে একটা মেথড আছে গাউস এলিমিনেশন, গাউস জর্ডান এলিমিনেশন, আর এলিও ডিকম্পোজিশন। এই মেথড তিনটা আমরা মনে রাখবো, যে এইগুলা বলতে পারি যে নিচের কোনটি ডিরেক্ট মেথড নয় আমার লিনিয়ার সিস্টেম ইকুয়েশনে সমাধানের জন্য। তো আমার ডিরেক্ট নয় কোনগুলা ধরবো, এই তিনটার বাইরে যেটা থাকবে। আচ্ছা, গাউস এলিমিনেশনে যেটা, সেটাতে কি করে, এইরকম আমার যে ম্যাট্রিক্সটা এইরকম আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে রূপান্তর করে ফেলে, অর্থাৎ এইগুলা জিরো। এটার জন্য আমি এটার একটা সহজে ভ্যালু পাবো, এবং এটার যখন ভ্যালু পাবো এটা উপরেরটাতে বসাই দিলে তারপরের ইকুয়েশনে পাবো, তারপরের ইকুয়েশনে বাকি দুটো তারপরে বসাই দিলে এরকম বাকি দুটো, তারপর আস্তে 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 কি সবগুলা সমাধান পাবো, এবং সেগুলা কি পাবো, এক্সাক্ট পাবো। ঠিক আছে, এই অংশটুকু। তাহলে এখানে কি হচ্ছে, একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তৈরি করতেছে এবং সলভ করতেছে কি ব্যাক সাবস্টিটিউশন, মানে এটা থেকে এটার ভ্যালু পাওয়ার পর এই ভ্যালুটা কি আবার এখানে পিছনেরটাতে বসায় দিতে হচ্ছে, দিয়ে পরেরটা বের করা হচ্ছে, এই দুইটা আবার পরেরটাতে বসায় দিতে হচ্ছে। তাহলে এইভাবে এটা আমার গাউস এলিমিনেশনে সমাধান করতে পারতেছে। আর গাউস জর্ডানে যেটা, সেটা হলো আমার এই যে একটা ডায়াগোনালে রূপান্তর করতেছে, এবং এই যে এটার নাম রিডিউস র ইকুইভ্যালেন্ট ফর্ম, এটাকে আমরা সংক্ষেপে লেখাও থাকতে পারে, যে সংক্ষেপে এটার আর, এটার আর, এটার ই, এটা এফ। তাহলে আর আর ই এফ যদি লেখা থাকে তাহলে আমরা এই টোটালটা বুঝবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে আমার সলিউশন কি পাওয়া যাচ্ছে, ডিরেক্ট এই যে কলামটা এটাই হলো সলিউশন। তাহলে এটার সাথে এটা সলিউশন, এই পরে যেটা ভালো থাকতেছে এটা সলিউশন, এটার পর কি এটার সরাসরি সলিউশন পাওয়া যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা এলিমিনেশন কি কমপ্লিট করতেছে কি এক স্টেপে, কিন্তু এটার ক্ষেত্রে আমার তা হচ্ছে না। আর এটার যে খারাপ, মানে খারাপ দিক বলতে কি একটু ডিসঅ্যাডভান্টেজ দিক বলা যায়, সেটা কি এটার ক্ষেত্রে আমার যে ক্যালকুলেশন বা কম্পিউটেশন, সেটা এটার চেয়ে একটু
বেশি। আর এলইউ ডিকম্পোজিশনের ক্ষেত্রে আমরা এই ফ্যাক্টরটাকে একটু মুখস্থ রাখবো, সংক্ষেপে আমরা এলইউ আলু দিয়েও বলে রাখতে পারি, ঠিক আছে? এই ফ্যাক্টরটা, আচ্ছা, এই ফ্যাক্টরটা আমরা মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ডিরেক্ট মেথড এই কয়টা, আমরা কিছু ইটারেটিভ মেথড দেখি। ইটারেটিভ মেথডের ভিতরে আছে জ্যাকবি মেথড আর জ্যাকবি সেডেল মেথড, ঠিক আছে? জ্যাকবি মেথডের ক্ষেত্রে আমরা এটা এক্স আই যে কে প্লাস ওয়ান, এটা হলো আমরা এই ইটারেশনটা মনে রাখবো, ঠিক আছে? এটা আমরা মুখস্থ রাখবো। আর গাউস সেডেল, এটার জন্য এই ইটারেশনটা আমরা মনে রাখবো। তবে এই দুইটার ক্ষেত্রে যেটা আমার কমন পার্থক্য, এইটাতে এই যে এক্স আই কে প্লাস ওয়ান, এখানে কিন্তু আমার এই যে কে প্লাস ওয়ানটা অলরেডি ইনস্ট্যান্ট এখানেই ব্যবহার করা হয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে ব্যবহার হয়নি। আচ্ছা, এখন এটা ইনস্ট্যান্ট কিভাবে হতে পারে, আমরা একটা ছোট উদাহরণ দেখতে পারি। ওই যে বললাম যে আমার নিউমেরিক্যাল কোশ্চেন করা খুব কঠিন, আমি হয়তো এখান থেকে বড় বড় এগুলা নিউমেরিক্যাল করতে পারবো না, মানে এমসিকিউ করা যাবে না। তবে এরকম ছোট ছোট কিছু থাকলেও মানে থাকার সম্ভাবনা আছে। তবে আমার ধারণা এই আমরা যে নিউমেরিক্যাল যেটা করতেছি সেই মেথড গুলা সরাসরি মুখস্থ রাখতে হবে, এবং মেথডের যে ভালো খারাপ যে দিকগুলা, এটার খুঁটিনাটি গুলো আমাদের জানতে হবে, এবং কোশ্চেন আমার ধারণা সেখান থেকেই করা হবে। কারণ এই নিউমেরিক্যালের যেসব সমাধান, এগুলো ক্যালকুলেটর ছাড়া এবং অনেক সময় সাপেক্ষ, এছাড়া এগুলো সম্ভব না। আচ্ছা, তাহলে এটা মনে রাখবো যে এটা জ্যাকবিটা ফাস্টার, কারণ এটা লেটেস্ট আপডেট এই ইমিডিয়েটলি ব্যবহার করতেছে, কিন্তু এটার ক্ষেত্রে না, আগের ইটারেশনের গুলা আগে সব বের করবে, বের করার পর আবার নতুন করে কি হবে, আবার ভ্যালু বের করবে, কিন্তু এটার ক্ষেত্রে এরকম না। আচ্ছা, আমি এই দুইটার ক্ষেত্রে যদি তুলনা করি, যে এক্স এর কে প্লাস ওয়ান আমাদের ইটারেশন, সেটা বের করবো। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, এক্স সমান সমান কত হবে, 5 মাইনাস ওয়াই, কে প্লাস ওয়ান অর কি কে, অর্থাৎ আমার একটু মনে হতে পারে যে এটা এক্স জে এর এটা কে প্লাস ওয়ান লেখা আছে, আবার এক্স আই কে প্লাস ওয়ান, একই জিনিস তো হলো, কিভাবে সম্ভব? এইটার না, ওই ভ্যারিয়েবলের না, অন্য ভ্যারিয়েবল যেটা অলরেডি ক্যালকুলেশন করা হয়েছে নতুনটা, সেটা আমরা এখানে ব্যবহার করে দিতে পারি। আর এটার জন্য কি হতে পারে এরকম। সো আমরা দুটোর পার্থক্য আশা করি বুঝতে পারছি। তাহলে এটা ফাস্টার, এবং ফাস্টারের কারণ হলো এর লেটেস্ট আপডেট ব্যবহার করে, এবং এই যে দুইটা ফর্মুলা সেটা আমরা মনে রাখবো। এবং আমরা এই যে দুইটার হইলে কি কেমন হতে পারে, এই ফর্মুলা গুলা কিভাবে লেখা যেতে পারে, সেটা আমরা একটু খেয়াল করবো, দেখবো। আচ্ছা, ননলিনিয়ার সিস্টেমের এটা এইগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপর এই যে নিউটন রাফসন সিস্টেম, এই ফিক্সড পয়েন্ট ইটারেশন বা ব্রয়ডেন্স মেথড, এগুলো আমরা প্রত্যেকটাই মনে রাখবো যে এগুলো ননলিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে। যেমন আমার যদি উদাহরণের জন্য মানে প্রশ্নে যদি আসে যে নিচের কোনটি লিনিয়ার সিস্টেমের জন্য সমাধানের মেথড নয়, তাহলে আমার যদি এটা মনে থাকে যে এই ফিক্সড পয়েন্ট ইটারেশনটা আমার ননলিনিয়ার ক্ষেত্রে, তাহলে আমি বলে দিতে পারি যে এটা লিনিয়ার জন্য না। তাহলে আমার এই তিনটা, এখানে মোটামুটি আমি তিনটা দিয়েছি, এগুলো একটু মনে রাখবো, এবং এটার যে খুঁটিনাটি যে এটার কনভার্স করবে নিউটন রাফসন সিস্টেমের, যে এটা আমরা জানি যে এটা কোয়াড্রেটিক কনভার্স করে, সো এটার ক্ষেত্রেও কি কোয়াড্রেটিক কনভার্স করবে। আর ফিক্সড পয়েন্টের ক্ষেত্রে কি এটার ডিপেন্ড করে, হ্যাঁ, যে এটার যে স্পেকট্রাল রেডিয়াস সেটার উপর ডিপেন্ড করবে। আর ব্রয়ডেন্স মেথডের ক্ষেত্রে আমার ভালো দিক বা ইউজফুল, এটা লার্জ সিস্টেমের জন্য ইউজফুল, সেটা আমরা দেখে রাখবো। সো এই কয়েকটা জিনিস আমরা বলতে গেলে মুখস্থই রাখবো, কারণ খুব বেশি ডিটেলস পড়ার জন্য আমাদের সময় নাই। আমাদের দরকার আসলে কতটুকু জায়গা থেকে এমসিকিউ আসতে পারে সেগুলো, এবং দ্রুত সামারাইজ করে নিয়ে আমার
এটার এমসিকিউতে যতটুকু আগানো যায়। আর আমি এটার একটা টেবিল দিয়ে দিয়েছি যে আমি প্রত্যেকটারই মোটামুটি একটা সামারি টেবিল টানার চেষ্টা করেছি। সামারি টেবিলগুলো একটু মানে ভালো মতো খেয়াল করবো, তাহলে প্রত্যেকটা মেথডের কোনটা কেমন সেটা সম্পর্কে আমরা একটা সহজ ধারণা পেয়ে যাব। হ্যাঁ, আচ্ছা, যেমন আমি এর আগে বলেছিলাম যে এই তিনটা মেথড আমার ডিরেক্ট। সো এই তিনটা মেথড ডিরেক্ট, কারণ বলা থাকতে পারে যে নিচের কোনটি ডিরেক্ট মেথড নয়, এই তিনটার সাথে কোনো একটা থাকতে পারে। সো এভাবে কোশ্চিন আসতে পারে। আমি বলেছিলাম যে ডিরেক্ট হলে তারা কি হয়, আমার এক্সাক্ট হয়, যে ভ্যালুগুলো দেবে এক্সাক্ট। তাহলে নিচের কোনটা এক্সাক্ট ভ্যালু দেয় না, সেটার জন্য আমি বলতে পারি যে এই তিনটার বাইরে যেটা থাকবে ডিরেক্টের যেগুলো বাইরে সেগুলো আমি বলতে পারি যে এটার এটা কনভার্স গুলো কন্ডিশনাল। আর এগুলোর ভালো দিক হলো এগুলো সবগুলাই হলো সিম্পল এবং ভালো এফিশিয়েন্ট। হ্যাঁ, ম্যাক্সিমাম ইয়েগুলাই সিম্পল। এইটার ক্ষেত্রে আমি বলতে পারি ম্যাক্সিমাম সিম্পল, কমপ্লেক্স খুব কম সংখ্যক ইয়ে আছে। শুধু কমপ্লেক্স বলতে আমার যে ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা, এটাই একটু আমরা কমপ্লেক্স হিসেবে ধরা হয়। তাছাড়া সবগুলোতেই দেখবেন যে সিম্পল ফর্মুলা, সিম্পল, ইজি টু ইউজ এগুলো থাকবেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই সামারি টেবিলগুলো একটু খেয়াল রাখবো আমরা। এখন আমরা এটার এমসিকিউতে আসি। আমার গাউসিয়ান এলিমিনেশনের সাথে আমার গাউস অর্ডার এলিমিনেশনের পার্থক্যটা কোথায়? তো আমার গাউস এলিমিনেশন ফাইন্ড অ্যাপ্রক্সিমেট সলিউশন না, কারণ আমি বলেছিলাম যে এটা কি করে এক্সাক্ট সলিউশন দেয়, গাউস এলিমিনেশন দেয় এবং গাউস অর্ডার এলিমিনেশন, কারণ এগুলো ডিরেক্ট মেথড। তো এটা আমার বাদ পড়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর গাউস এলিমিনেশন রিডিউস টু আপার ট্রায়াঙ্গুলার, আর এটা রিডিউস হলো এই যে আর আর ই এফ ফর্ম। সো এইটাই আমার কি ঠিক। আচ্ছা, পরের গুলা দেখি যে এটা রিকোয়ার্স ডেরিভেটিভ, আমার ডেরিভেটিভস এর প্রয়োজন নাই। এটা যে শুধু 2/2 সিস্টেমে কাজ করে তা না, যদি 2/, মানে অনলি বলা যাবে না, 2/2 সিস্টেমেও কাজ করবে। আমার এটার চেয়ে বড় 3/3, 4/4 সবগুলোতেই আমার কাজ করবে। সো আমার এক্ষেত্রে কি হবে, অ্যান্সার হবে বি। আচ্ছা, জ্যাকবি ইটারেশন মেথড সম্পর্কে সত্য কোনটা? জ্যাকবি ইটারেশন মেথড কি করে, আমার লেটেস্টটা আপডেট করে না, আপডেট করে না, কারণ ওই যে আমি বললাম যে k+1টা সে ইমিডিয়েট ব্যবহার করে না, আগে গুলা ইটারেশন আগের গুলাই ব্যবহার করে। আচ্ছা, ইউজেস অনলি ভ্যালু ফ্রম প্রিভিয়াস ইটারেশন, তাহলে এটা কি করে, শুধুই প্রিভিয়াস ইটারেশন থেকে ব্যবহার করে। কিন্তু যেটা জ্যাকবি সেডেল সেটা কি করে, ইমিডিয়েটলি প্রয়োজনে ব্যবহার করে এবং কিছু আগেরটাও ব্যবহার করে। এটা একটু খেয়াল রাখবো যে সে শুধুই যে ইমিডিয়েট, জ্যাকবি সেডেল যেটা, সে যে শুধুই ইমিডিয়েটলি ব্যবহার করে তা না, আগেরটাও ব্যবহার করতে পারে। আচ্ছা, সিঙ্গুলার হতে হবে এইটার কোনো দলিল দেওয়া নাই। আর ওয়ার্কস উইদাউট ইনিশিয়াল গেস, না, আমার ইনিশিয়াল গেস কি একটা রাখতেই হচ্ছে। তারপর এটা ইটারেশনে মোটামুটি আমার ইনিশিয়াল গেস লাগবেই, ইনিশিয়াল গেস লাগবে, তারপর আস্তে 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 কনভার্স করবে আমার অরিজিনাল ভ্যালুর দিকে। আচ্ছা, গাউস সেডেল মেথড কনভার্স ফাস্টার দেন জ্যাকবি, কারণটা কি? ও সরি, আর এই যে এই দুইটার ক্ষেত্রে যে ডিরেক্ট যে মেথড গুলো আছে, এগুলার কি ক্ষেত্রে ডায়াগোনালি ডমিনেন্ট হতে হয়। তো ডায়াগোনালি ডমিনেন্ট হইলেই এটা কনভার্স করে দ্রুত। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট ডিরেক্ট মেথড? ডিরেক্ট মেথড কি করে, অ্যাপ্রক্সিমেট দেয় না, এটা না, এটা কি করে এক্সাক্ট সলিউশন দেয়। ঠিক আছে, আর স্লোয়ার দেন ইটারেটিভ, না এটা না। সো আমি যেহেতু এটা পেয়ে গেছি যে এটা এক্সাক্ট দেয়, বাকিগুলো আসলে দেখার খুব বেশি প্রয়োজন নাই। আচ্ছা, গাউস জর্ডান এলিমিনেশন যেটা আছে এই মেথডে,
তাহলে এই যে গাউস জর্ডানের ক্ষেত্রে আমি যে ভ্যালুগুলো পাইছিলাম, আমি একদম গাউস জর্ডানে চলে যাই। আচ্ছা, সেক্ষেত্রে আমি ওই যে সব ডায়াগোনাল বরাবর কি 1 1 ছিল, অর্থাৎ এই যে লাস্ট কলামে যেটা ছিল সেইটা কি সেখান থেকে কি আমি সরাসরি ভ্যালু পাবো। ডিসঅ্যাডভান্টেজ অফ ইটারেটিভ মেথডস, মানে কোনটা ডিসঅ্যাডভান্টেজ, এটা কি কনভার্স করবে কি অলওয়েজ গ্যারান্টিড না, ঠিক আছে। ইটারেটিভ মেথডের কি কনভার্স কি অলওয়েজ গ্যারান্টিড এরকম না, সো অ্যান্সার হবে এটা। আচ্ছা, এরপর নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন এবং নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন সম্পর্কে জানবো। এখানে কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো সম্পর্কে মোটামুটি আমাদের মুখস্থ রাখতে হবে ফর্মুলাগুলো, কারণ ফর্মুলাগুলো সরাসরি আসবে বা আসার সম্ভাবনা আছে, আসবে বলা যায় না, আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমার ফরওয়ার্ড ডিফারেন্স যে ফর্মুলা, আমার যে ফরওয়ার্ড ডিফারেন্স যে ফর্মুলা সেটা, এবং ও এইচ এটা দ্বারা আমার যে ইররের অর্ডার বোঝানো হয়, হ্যাঁ, ও দ্বারা অর্ডার বোঝা হয়, অর্ডার অফ ইরর, সেটা এটা শুধু এইচ থাকা মানে কি এটা ফার্স্ট অর্ডারের। সো ইররের অর্ডার যত বেশি হবে তত আমার ইররটা কি হবে, কম হবে। সো এটার ক্ষেত্রে আমার যেহেতু ফার্স্ট অর্ডার, ইররটা একটু বেশি হবে, ঠিক আছে। যত এইচ এর ভ্যালু যত বড় হবে আমার তত অ্যাকুরেট ভ্যালুটা কি হবে, কম আসবে। আচ্ছা, এরপর আমার ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, সেটার জন্য আমরা এটা দিয়ে রেখেছি, হ্যাঁ, এটাও সেম। আর সেন্ট্রালের ক্ষেত্রেও এই ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে এটা মনে রাখবো, এবং এটার ক্ষেত্রে একটু খেয়াল রাখবো যে এখানে 2h আছে, এটা যেন ইয়ে করবো। তবে এইটা হলো সেকেন্ড অর্ডারের আমার ডেরিভেটিভ, অর্থাৎ এই জন্য এটা কি হবে, মোর অ্যাকুরেট হবে, এটার আমার এরর কি হবে, কম হবে। এটা মনে রাখবো যে এই এটা যত বেশি হবে এটার অর্ডার, তত কি হবে, আমার এরর কম হবে, অর্থাৎ তত অ্যাকুরেট হবে। এবং প্রত্যেকটার ক্ষেত্রে এরর অর্ডার কত, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সরাসরি এরর অর্ডার জিজ্ঞেস করতে পারে, এরর টার্মও আছে, আমি সেটা পরে একসাথে দিয়ে রেখেছি কিছু। এই ধরনের এরর টার্ম জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এইগুলার হায়ার অর্ডার, যেমন এটার যদি সেকেন্ড অর্ডার হয় তখন কি হবে, ঠিক আছে। তো আমার খুব বেশি পর্যন্ত দরকার নাই, সাধারণত সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার পর্যন্ত মুখস্থ রাখলেই এনাম। এটা আমরা লিখে লিখে একটু প্র্যাকটিস করব যে কতদূর পর্যন্ত আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমার ফরওয়ার্ডের ক্ষেত্রে দিয়ে রেখেছি, ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ। এটার ক্ষেত্রে ফার্স্ট ডেরিভেটিভ কেমন হতে পারে, এটা সেকেন্ড ডেরিভেটিভে এটা শুধু ইয়ে থেকে ছিল, এটা শুরুই হয়েছে কোথা থেকে, ডেল স্কয়ার থেকে, ঠিক আছে। থার্ডে এটা খেয়াল রাখবো যে এখান থেকে শুরু হয়েছে, সো আমাদের জন্য কি ক্যালকুলেশন করাটা একটু সহজ হবে। আচ্ছা, এখানে ফোর্থ পর্যন্ত দেওয়া আছে, থার্ড ফোর্থ পর্যন্ত এর বাইরে খুব বেশি দরকার নাই, ফার্স্ট সেকেন্ড পর্যন্ত, থার্ড পর্যন্তই আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর এটা আমি দেখা যায় না, ব্যাকওয়ার্ড ডিফারেন্স জন্য ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, আশা করি থার্ড ডেরিভেটিভও আমরা পারবো। থার্ড ডেরিভেটিভের ক্ষেত্রে কি এইটা 3 দিয়ে শুরু হবে, এর আগেরটার সাথেই মিল আছে। আর যেটা জেনারেল সেন্ট্রাল ডিফারেন্সের জন্য এটা ফার্স্ট ডেরিভেটিভ, এটা সেকেন্ড ডেরিভেটিভ, ঠিক আছে। আচ্ছা, এটার কিছু যে আমরা বলি অ্যাডভান্টেজ বা ভালো দিক, সেটা হলো আমার ডিসক্রিট ডাটা পয়েন্টস যেটা আছে সেটা দিয়ে আমার কি এই ভ্যালুগুলো বের করা যায়।
এবং যেখানে অ্যানালাইটিক্যাল ডেরিভেটিভ কঠিন সেক্ষেত্রে আমার এই নিউমেরিক্যাল ডেরিভেটিভ থেকে সহজেই ভ্যালু নির্ণয় করা যায়। আর এটার খারাপ দিক হলো এটার যে এইচ এর সাইজের উপর ডিপেন্ড করে, যদি খুব ছোট হয় তাহলে সেক্ষেত্রে রাউন্ড অফ ইরর্স দেখা যায়, আর টু লার্জ বেশি বড় হয়ে গেলে সেটা ট্রাঙ্কেশন ইরর্স দেখা যায়। আচ্ছা, রাউন্ড অফ ইরর বলতে একটু বলি যে এটা রাউন্ড অফ ইরর বলতে আমার কথার কথা পায়ের মান 3.1415 এরকম আছে আছে, ঠিক আছে, চলতে থাকে। তো আমি এখান থেকে কি করলাম, 3 পায়ের মান নিলাম 3.14 দিয়ে একটা রাউন্ড আপ করে নিলাম। তাহলে এই যে বাকি অংশটুকু বাদ পড়লো, হ্যাঁ, এটাতে কি কিছু ইরর তৈরি হলো, সেটাকে বলা হয় রাউন্ড আপ ইরর। আর ট্রাঙ্কেশন ইরর আমাদের কোনো যখন সিরিজ ব্যবহার করি তখন আমরা যেমন বলি যে এক্স এর ভ্যালু ছোট হওয়ার জন্য আমরা হায়ার অর্ডারটা নেগলেক্ট করলাম, ওইখানে তো কিছু ভ্যালু থাকে, ওই যে সেখানে কিছু ইরর তৈরি হয় খুব সামান্য, সেটাকে বলা হয় ওইটার কারণে যে ইররটা তৈরি হয় সেটাকে বলা হয় ট্রাঙ্কেশন ইরর, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে এই দুই ধরনের ইরর হতে পারে, সেটা ডিপেন্ড করে কার উপর, এর এই যে এইচ এর সাইজের উপর, ঠিক আছে। আর এই নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের খারাপ দিক হলো যে এটা লেস অ্যাকুরেট অ্যানালাইটিক্যাল ডেরিভেটিভস এসে, অ্যানালাইটিক্যাল ডেরিভেটিভ যেটা আমরা সাধারণত এর আগে ইন্টারমিডিয়েটে করে আসছি, ওই ডেরিভেটিভে কি আমরা সবসময় এক্সাক্ট ভ্যালুটাই পাবো, এটা কি হবে, সেজন্য আমাদের তো কিছু ইরর থাকবে, তাহলে এটা লেস অ্যাকুরেট, ঠিক আছে। নট স্টেবল ফর নয়েসি ডাটা, মানে এলোমেলো কোনো ডাটার জন্য এটা অতটা স্টেবল না। আচ্ছা, তাহলে আমি এই যে ফরওয়ার্ড ডিফারেন্স, এটাকে বলেছি যে ফরওয়ার্ড ডিফারেন্সটা ব্যবহার করবো কোথায়, তখন শুরুর দিকের কাছাকাছি কোনো আমার যে টেবিলটা থাকবে শুরুর দিকের কাছাকাছি সেটার ভ্যালুর জন্য, ব্যাকওয়ার্ডটা হলো শেষের দিকের কাছাকাছি কোনো ভ্যালু বের করার জন্য, আর সেন্টারটা মাঝামাঝির জন্য। আচ্ছা, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, আচ্ছা ইন্টিগ্রেশন সম্পর্কে আমরা জানি তো, এখানে যেসব মেথড আমরা ব্যবহার করব সেটা হলো ট্রাপিজয়েডাল রুল, ট্রাপিজয়েডের যে ব্যবহার সেখান থেকে। আর এটার একটা ভালো দিক হলো দুইটা পয়েন্ট থাকলেই আমার এই রুল অনুযায়ী ব্যবহার করা যায়। যদি আমি ইন্টারভালটা আরো অনেক বেশি নিই, ইন্টারভাল একটাই, মানে এ থেকে বি পর্যন্ত, সেক্ষেত্রে আমার ইকুয়েশনটা হবে কেমন, এইরকম। এই দুটা ক্ষেত্রেই আমি ট্রাপিজয়েডাল রুল মনে রাখবো, যখন ইন্টারভাল 1 একটাই, হ্যাঁ, তখন এটা, যখন একাধিক নিবে 2 হোক 3 হোক 4 হোক 5 হোক, তখন সেই অনুযায়ী আমার ইকুয়েশনটা যেমন হবে এক্সপেনশন করা যায় সেটা আমরা লিখবো। তাহলে এই ট্রাপিজয়েডাল রুলটা একটু, এটা এক্সপেনশন করার পর যেমন হয় এটা আমরা একটু প্র্যাকটিস করবো, যে যখন আমার 3টা 4টা ভাগ থাকবে। আচ্ছা, সিম্পসন সিম্পসন 1/3, আচ্ছা এটা আমরা পড়েছি সিম্পসন 1/3, এটা রুল, এটা আমাদের মনে রাখতে হবে। এটার জন্য যেটা গুরুত্বপূর্ণ, 1/3 এর জন্য আমার যে ইন্টারভাল থাকবে অর্থাৎ এন এর যে ভ্যালু ধরবো সেটা কি হতে হবে যেন ইভেন নাম্বার হয়, এবং এইটার অর্ডার কি হবে 4 ও এইচ টু দি পাওয়ার 4, তাহলে এটা কি হবে মোর অ্যাকুরেট, কারণ এটার ইরর অর্ডার কত ও এইচ স্কয়ার, ঠিক আছে। তাহলে সিম্পসন 1/3 কি হবে, বেশি অ্যাকুরেট হবে। সিম্পসন 3/8 রুল, এটার জন্য আমি এটা মনে রাখবো। তবে এটার ক্ষেত্রে আমার যেটা মানে খুঁটিনাটি বিষয় হলো, এখানে যে ইন্টারভ্যালটা নিব সেটা কি হতে হবে 3 এর গুণিতক হতে হবে, যেমন এর আগেরটা জোর ছিল মানে 2 এর গুণিতক, এটা কি হতে হবে অবশ্যই 3 এর গুণিতক, মানে এন এর যে ভ্যালু সেটা হবে কি অবশ্যই 3 এর গুণিতক, এটুকু মনে রাখবো। আর ওয়েলস রুলে এটা হতে হবে অবশ্যই 6 বা 6, মানে মিনিমাম হইতে হবে এটার ক্ষেত্রে 6, এবং এটার ক্ষেত্রে যে ফর্মুলা সেটা
এটা এটা হলো মিনিমামের ক্ষেত্রেই একদম, এবং এমসিকিউতে এটাই আসার সম্ভাবনা বেশি। এছাড়াও যদি এর সে বড় কিছুর জন্য হয় তখন আমরা এই যে সামেশন লাগাই দিয়ে আমরা জেনারেল করতে পারি। তো এটা যেহেতু বড় রুলস, হয় এটা জেনারেলি এটাই আসবে অথবা এটা আসবে। ঠিক আছে। আচ্ছা, এইগুলোর ক্ষেত্রে অ্যাকুরেসি, এটার অ্যাকুরেসি হলো সবচেয়ে বেশি। এটার অর্ডার হলো ও এইচ, মানে এটার অর্ডার হলো h⁻⁷, অর্থাৎ এটার অ্যাকুরেসি সবচেয়ে, মানে এই যতগুলো আলোচনা করছি সবচেয়ে বেশি। আচ্ছা, সিম্পসন 3.8 এর ক্ষেত্রে এটা হলো ও এইচ 5, হ্যাঁ, মানে 1/3 এর চেয়ে এটা বেশি অ্যাকুরেট। ঠিক আছে। আচ্ছা, মোর অ্যাকুরেট দেন সিম্পসন 1/3 যেটা h4, আর এটা 3.8 যেটা কত ও h⁵। তাহলে আমরা এইটা এই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের যে আমার ভালো দিক সেটা কোথায়, যেখানে নিউমেরিক্যাল অ্যানালিটিক্যাল ইন্টিগ্রেশন কঠিন সেখানে আমরা এটা, বা ইম্পসিবল সেক্ষেত্রে আমরা ব্যবহার করব, এবং যে আমার ডিসক্রিট ডাটা পয়েন্টস থাকতেছে সেটা সহজেই সেটা দ্বারা ব্যবহার করতে পারতেছি, এবং যে সিম্পসন যে রুলস গুলা বা আমার যে ওডেলস রুল গুলা এগুলো কিন্তু অনেক হাই অ্যাকুরেসি দেয় আপনার এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। ঠিক আছে। আর এটার একটু নেগেটিভ সাইড যেগুলা, যে এটা ডিপেন্ড করতেছে আমার নাম্বার অফ ইন্টারভালের উপর, যেটা দেখালাম যে এই সাইজের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে। তো এটা যে সিঙ্গুলারিটিস বা ডিসকন্টিনিউটিস থাকলে সেক্ষেত্রে এটা সহজে হ্যান্ডেল করতে পারে না। আর এই অংশটুকু আমরা মনে রাখবো যে ইভেনলি স্পেসড ইন্টারভাল, যেমন এর ক্ষেত্রে 2 এর গুণিতক, 3 এর গুণিতক এরকম কিছু চাই। যেমন এটার ক্ষেত্রে কত 6। ওকে। আচ্ছা, আমি এই যে ইরোড টার্মসটা যেটা আমি বললাম যে এটার ইরোড টার্মস, সেটা আমি লিখে দিয়েছি ট্রাপিজয়েডাল রুল, এটা সিম্পসন 1/3, এটা সিম্পসন 3/8, আর এটা ওডেলস। তাহলে এই ইরোড টার্ম গুলা একটু আমরা মনে রাখবো, বা এটা কার সাথে সমানুপাতিক, ঠিক আছে, সেটাও আমরা মনে রাখবো। আচ্ছা, আর একটা বিষয় দেওয়া আছে, এটা দেওয়া আছে এখানে যে সামারি টেন্সি তার আগে এইটাই। আচ্ছা, আরো একটা থাকার কথা, হ্যাঁ এইটা, এবং এই যে সাথে যে কোএফিসিয়েন্ট গুলা বা ওয়েট প্যাটার্ন, এটা আমরা এখান থেকে একটু দেখে রাখবো। হ্যাঁ, এটা যদি এইভাবেই মুখস্থ করে রাখতে পারি তাহলে আমার ওই যে লেখাটা সেটা সহজ হবে। আর এগুলার পলিনোমিয়াল ডিগ্রি, এটা লিনিয়ারের জন্য এটা কোয়াড্রেটিক, এটা 3 কিউবিক, আর এটা 6 ডিগ্রি। ঠিক আছে। আর কোনটাতেও মিনিমাম কতটা ইন্টারভাল দরকার, যেমন ট্রাপিজয়েডালে কি একটা ইন্টারভাল হলেই সম্ভব, সিম্পসন 1/3 কি জোর লাগবে, অর্থাৎ মিনিমাম 2টা লাগবে। আর সিম্পসন 3/8 কত 3 এর গুণিতক, মানে মিনিমাম 3টা লাগবে। আর ওয়েডেলস রুলে মিনিমাম কয়টা লাগবে, 6টা লাগবে। আচ্ছা, এখানে আরেকটা আছে মিড পয়েন্ট। আর এইগুলা প্রত্যেকটাই কি করতেছে, যে আমার ফাংশন অফ এ এবং বি, বি এ থেকে শুরু হচ্ছে এবং বি কি লাস্ট ভ্যালু সেটা ব্যবহার করতেছে, কিন্তু মিড পয়েন্ট ভ্যালুটা, মিড পয়েন্ট রুলসটা এটা একটু আলাদা। এটা দেখেন আমার যে লাস্ট যে ভ্যালু এটা ব্যবহার করবে, এটা সবসময় কি করে গড় মান ব্যবহার করি। তাহলে এখান থেকে আমরা এইচ এর ইন্টারভাল নিতে পারি এই ধরনের একটা ফাংশনের ইন্টারভালে। এটা হলো আমরা এন কত নিব তার উপর ডিপেন্ড করে এইচটা তৈরি হয়। এন যদি 10 নিই, 5 নিই, তার উপর এইচটা ডিপেন্ড করে আমরা কতটা ইন্টারভাল নিব তার উপর। এখন আমরা যে এই ফাংশন অফ এক্স ফাংশনে যে ভ্যালুটা বসাবো, এই যে এইটা ফাংশন অফ এক্স আই, এটা যে আমার যে ইন্টারভ্যাল গুলো তৈরি হলো এদের মিড পয়েন্ট, অর্থাৎ এদের যে গড় সেসব জায়গাটা, অর্থাৎ এ কি করবে না, লাস্টে যে লাস্টেরটা যদি চিন্তা করি এক্স টু দি পাওয়ার এন, তাহলে লাস্টে যে পয়েন্টটা নেবে সেটা কি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই কত 2। তাহলে এটা কি লাস্ট পয়েন্ট নিবে? কখনোই লাস্ট পয়েন্ট নিবে না। ঠিক আছে।
আর এটার ক্ষেত্রে আমার যে ফর্মুলা সেটা আমরা একটু মুখস্থ রাখবো, ঠিক আছে। তাহলে এটা সিঙ্গেল ইন্টারভাল হলে কি এন এর ভ্যালু যখন 1 হবে তখন এই যে এইচ সমান সমান ছিল বি বাই এ ডিভাইডেড বাই এন, এন এর ভ্যালু 1, তার মানে এইচটা হবে এইটুক, আর যে দুইটা ফাংশন অফ এ প্লাস বি ডিভাইডেড বাই 2। তাহলে এই স্পেশাল কেসটাও মনে রাখবো, যখন এন এর ভ্যালু 1 হবে তখন কেমন হতে পারে, এন এর ভ্যালু 2 হলে 2 পর্যন্ত আসলে 1 এর জন্যই কত হতে পারে। আর এটার যে ইরোর টার্মস, কোথায় গেল ইরোর টার্মস, এটা আমরা একটু মনে রাখবো, এটা ডিপেন্ড করতেছে কার উপর, এন এর উপর, ঠিক আছে। তাহলে ইরোর কি করবে, ডিক্রিজ করবে যদি এন এর ভ্যালু ইনক্রিজ করে, অর্থাৎ এন যত, অর্থাৎ ইন্টারভাল যত বেশি হবে ইরোর তত কম হবে, ঠিক আছে। এটা যদি আমরা বাংলায় মানে সাধারণ হিসেবে ইয়ে করি, তাহলে আমার ইন্টারভালটা যত বেশি হবে ইরোর তত কম হবে, ওকে। আর আচ্ছা, এটা এমসিকিউতে আছে, তখন গেলে বুঝবো না। আচ্ছা, ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা যেটা, সেটা ওই যে বললাম যে এদের মানে অর্ডারটা, ইরর অর্ডারটা অর্ডার মনে রাখতে হবে। ইরর অর্ডার কি, ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য লিনিয়ার ও, এরপর একটা সেন্ট্রালের জন্য জানি আমরা ও এইচ স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এইগুলোর ভিতর কোনটা ক্লোজড কোয়াড্রেটিক রোল? এই ট্রাপিজয়েডাল, সিম্পসন 1/3, সিম্পসন 3/8। ক্লোজড বলতে কি আমার এই যে ইনিশিয়াল পয়েন্ট এ, ফাইনাল পয়েন্ট বি, এই সবগুলাই ব্যবহার করতেছে এবং এদের মাঝখানে সবগুলা পয়েন্ট ব্যবহার করতেছে। কিন্তু এই যে আমরা মিড পয়েন্ট দেখলাম, এটা কিন্তু এই যে শেষ পয়েন্টও ব্যবহার করে না, ইনিশিয়ালের যে এ এটাও ব্যবহার করে না, তাহলে এটা ক্লোজড বলা যাবে না। ওটার ক্ষেত্রে, মিড পয়েন্টের ক্ষেত্রে বলতে পারবো আমরা ওপেন। আচ্ছা, এই ট্রাপিজয়েডাল এর ইরোর টার্মস, হ্যাঁ, তাহলে ইরোর টার্মস আমি যদি এটা কনস্ট্যান্ট হিসেবে নিই তাহলে এইটুক, তাহলে আমরা বলতে পারি ট্রাপিজয়েডাল রোলের ইরোর। প্রফেশনাল। আচ্ছা, সিম্পসন 1/3 এর ক্ষেত্রে এই যে এই অংশটুকুর প্রপোর্শনাল সি। আচ্ছা, এই যে বললাম ক্লোজ আর ওপেন, ওপেন কোয়াড্রেটিক রুল, এই যে মিড পয়েন্ট রুল, কারণ এই তিনটেই কি ক্লোজড, অর্থাৎ শুরুর এবং শেষ পয়েন্ট সব কি ব্যবহার করতেছে, কিন্তু মিড পয়েন্ট এসে ওই ইয়েতে ব্যবহার হচ্ছে না, ফাংশনে। আচ্ছা, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন মেথড এক্সাক্ট ফর পলিনোমিয়াল আপ টু ডিগ্রি 3, মানে এটার 3 এর উপর হইলে আমার ব্যবহার হবে সিম্পসন 1/3, সিম্পসন 3/8, দুইটা ব্যবহার করা যায়। তাহলে অ্যান্সার হবে কি বি এবং সি, অ্যান্সারটা হচ্ছে আমার ডি তে। আচ্ছা, নিউমেরিক্যাল সলিউশন অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখানে যে আমার অয়েলার্স মেথড আছে, কোথায় এটা, এটা আমরা মনে রাখবো এবং এটা ডিপেন্ড করবে এই স্টেপ সাইজের উপর। আর এটা হলো ফার্স্ট অর্ডার যে ইরর, অর্থাৎ ও এইচ, এটা আমরা মনে রাখবো। আর যেহেতু ফার্স্ট অর্ডারে খুব বেশি অ্যাকুরেট না অন্যদের তুলনায়, হ্যাঁ, এটা যত স্টেপ সাইজ কম হবে অ্যাকুরেসি তত বাড়বে। আর এরপর হলো অয়েলার মডিফাইড মেথড, অয়েলার মডিফাইড মেথডটাও আমরা একটু মনে রাখবো। এটার হলো সেকেন্ড অর্ডার, অর্থাৎ ও এইচ স্কোয়ার, হ্যাঁ, তাহলে এটা একটু অ্যাকুরেসি বেশি হবে এবং এটা এই আমার যে অয়েলার মেথড সেটার সে কি হবে, একটু স্টেবল হবে, ঠিক আছে। আচ্ছা, আমার যে রানজেক গুপ্তা মেথড, হ্যাঁ, এই মেথডের যে
অর্ডার গুলো আছে সেটা আমরা একটু মোটামুটি ওয়াইএন এটা জেনারেলি দেখবো, কিন্তু আমার ধারণা যে K1 বা K2 K3 K4 কেমন হবে সেটা সম্পর্কে থাকবে। এবং এটার অর্ডার হলো OH4, অর্থাৎ এটা মোর অ্যাকুরেট, হ্যাঁ, এবং এটাই বেশি আমাদের ব্যবহার হয়। ঠিক আছে। আচ্ছা, আর কিছু মেথড আছে, সেটা হলো অ্যাডামস, রাশফোর্ড, অ্যাডাম, হোলশান, এইগুলা। আমার মূলত ওই যে রানজুকুত্তা যে মেথড ওই পর্যন্ত ওইটাই আমার গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, এইটার আমরা কিছু এমসিকিউ দেখব যে আমার সিম্পলেস্ট মেথড কি হবে, যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের জন্য আমার ব্যবহার করব আমরা অয়লার্স মেথড। আচ্ছা, আর অয়লার্স মেথডের ট্রাঙ্কেশন এররটা কোথায়? ওই যে আমি বললাম ট্রাঙ্কেশন, এটা যেহেতু লিনিয়ারলি প্রথমটা রাখবে, তারপর এইচ এর পর থেকে কি হবে, বাদ পড়বে, এটা ট্রাঙ্কেশন হইলো এইটা। আর আচ্ছা, ফোর্থ অর্ডার অ্যাকুরেট দিবে কোনটা, সেটা ওই যে আমার রাঞ্জে করতে, সেটা হলো ফোর্থ অর্ডার, আর মডিফাইডটা হলো সেকেন্ড অর্ডার পর্যন্ত। আর in predictor correct method, আচ্ছা, predictor step used to এটা estimate next value। আচ্ছা, আর আমার এই মেথড কোনটা, মাল্টি স্টেপ, আমি এখানে দুটো মেথড বলা আছে, এর ভিতর কি অ্যাডাম রাশফোর্ড মেথড। হ্যাঁ, আচ্ছা, আর এই যে মেইন অ্যাডভান্টেজ করতে মেথডের, এটার অয়লারের এটার ব্যবহারের মানে মেইন অ্যাডভান্টেজটা হলো, একে তো এটা হলো অ্যাকুরেসিটা আমার বেশি, সেজন্যই আমরা এটাই ব্যবহার করব। তাহলে আমরা বলতে পারি যে এটা কোথায় লেখা আছে, অ্যাকুরেট সিতে, সিতে মোর অ্যাকুরেট ফর সাম ফর সেম স্টেপ সাইজ। তাহলে এটার এইটা ঠিক আছে। আচ্ছা, অয়লার মেথডের জন্য ট্রু মানে সত্য কোনটা, তাহলে আমরা বলতে পারি যে এটার গ্লোবাল এরর প্রপোর্শনাল টু এইচ। ধন্যবাদ। আশা করি মোটামুটি একটু দেখে নেবেন। আর বিষয়টা হলো, এই অধ্যায়ে আমি যতটুকু চেষ্টা করেছি যে সবগুলা মেথড সম্পর্কে একটু জানানোর বা সেটা সম্পর্কে খুঁটিনাটি তথ্য দেওয়া, আমি আমার যে স্লাইড এইটাতে উল্লেখ করে দিয়েছি, এইটা একটু ভালো করে দেখে যাবেন। আর তারপরে বেশি মানে আরো বেশি জানার জন্য হলে আমি এইটা তৈরি করেছি তিতাস প্রকাশনের বই থেকে, সেখানে এই যেগুলা মেথড এগুলা দিয়ে অঙ্ক করা আছে। আমরা সময় পাইলে একটা ম্যাথ যখন আমরা দেখব বা প্র্যাকটিস না করি, ওটা যখন দেখব তখন আমার ওই মেথডটা বোঝা একটু সহজ হবে। তো আমরা যখন প্র্যাকটিস করব দু একটা মেথডের আমরা ম্যাথটাও শুধু দেখে নিব, ঠিক আছে, তাহলে আমাদের মনে রাখার জন্য একটু সহজ হবে। ধন্যবাদ।